এবার ডিসি নির্দেশ দিল, একটা কাজ করুন তো, বাড়ির সবচেয়ে পুরনো সিকিউরিটিদের সঙ্গে আগে কথা বলুন, তারপর আর্যকে ধরবেন। ওকে আরও একটু ধাতস্থ হতে দিতে হবে, নাহলে পুরোটা জানা যাবে না। যেমন কথা তেমন কাজ। ডেকে আনা হলো 2 নিরাপত্তারক্ষীকে। প্রথমজন স্বপন রায়। ঘটনার দিন ও ওখানেই ছিল, তবে তদন্তকারীদের তেমন কসরত করতে হলো না। স্বপন প্রায় পাখি পড়ার মতো বলে চলল, স্যার, ঘটনার দিন সকালে 1 বস্তা আতরের বোতল, রুম ফ্রেশনার আর কুকুরের খেলনা দিয়ে আর্যবাবু আমাকে বলেছিলেন, এগুলো ফেলে দিয়ে আসুন তো। নির্দেশ মতোই কাজ করেছিলাম। পুরসভার গাড়িতে ফেলে দিয়েছিলাম সেই সব নোংরা। তখন আমি জানতাম না কেন এত আতর আর রুম ফ্রেশনারের দরকার পড়েছিল আর্যবাবুর। বুঝবই বা কী করে বলুন? বড় মালিক অরিন্দমবাবুর নির্দেশ ছিল, আর্যকে কোনো কিছু করতে বাধা দিও না, ও যা করতে চায় তাই করুক, যেখানে যেতে চায় সেখানেই যাক। স্যার, মাদার হাউসে যাচ্ছি বলে সেদিন সকাল 10টা নাগাদ আর্যবাবু বাড়ি থেকে বেরিয়ে যান, আবার 11টা নাগাদ ফিরেও আসেন। তারপর পাগলের মতো 12টা নাগাদ আবার বেরিয়ে গিয়ে 10 মিনিটের মধ্যেই চলে আসেন। তখন খুব উস্কো খুস্কো দেখাচ্ছিল তাকে। 5টা নাগাদ ডেকে আমাকে জিজ্ঞেস করলেন ময়লাগুলো আমি ফেলে দিয়েছি কিনা। আর্যবাবুর সাথে ওটাই আমার শেষ দেখা। ডিসি আবার জিজ্ঞেস করলেন, আর অরিন্দম দে? নিরাপত্তারক্ষী একটু সময় নিলেন, তারপর বললেন, সকালে তো ডেকে আমাকে ওই কথাগুলো বললেন, তারপর সন্ধ্যা 7টা নাগাদ একবার কোল্ড ড্রিঙ্ক আনার জন্য ডেকেছিলেন। 2 বোতল কোল্ড ড্রিঙ্ক ওকে দিয়ে আসার সময় প্রতিদিনের মতো জিজ্ঞেস করলাম, কাল সকালে ব্রেকফাস্টের টাকা দেবেন? কি আনবো? কিছুক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেন, কিন্তু মুখে কিছু বললেন না। তাছাড়া উনি ড্রিঙ্ক করলে আর সেদিন কোনো কথাও বলতেন না। পরের দিনের খাবারের কথা পরের দিনই জানাতেন। তাই আমি আর জোর করিনি, কিছু জানতেও চাইনি। সাহস করে জিজ্ঞেস করতে পারিনি, তার কারণ পান থেকে চুন খসলেই সিকিউরিটিদের তাড়িয়ে দিতেন। স্যার, তাছাড়াও আরেকটা কথা, বাবা ছেলে দুজনেই না খুব খাবার নষ্ট করতেন। মিষ্টি, পিৎজা, চকলেট এসব হামেশাই অনলাইন অর্ডার করতেন। আবার সেই সব খাবার পরের দিন আমাকেই বলতেন ফেলে দিতে। তপন থামতেই তদন্তকারী অফিসার ডিসিকে বললেন, স্যার, এর ঠিক আগে রঞ্জন নামে একজন প্রায় 6 বছর কাজ করেছে দে পরিবারের ফ্ল্যাটে, ওকেও ডেকে এনেছি। ডাকা হলো রঞ্জনকে। সেও কোনো জটিলতা তৈরি করল না, বরং গড়গড় করে বলে গেল অনেক কিছু। স্যার, প্রায় 6 বছর ওই বাড়িতেই কাজ করেছি, কিন্তু সত্যি বলতে ওদের কাউকেই বুঝে উঠতে পারিনি, কারণ ওরা সেভাবে কারোর সঙ্গে মিশতেন না স্যার। এমনকি ফ্ল্যাটের ভেতরেও ঢুকতে দেওয়া হতো না। তবে গত বছরের নভেম্বর নাগাদ একটা জিনিস বুঝেছিলাম, বাবা ছেলের মধ্যে বড় কোনো গণ্ডগোল হয়েছে স্যার। সেটা বাইরে থেকেই বোঝা যাচ্ছিল, কারণ ওরা চিরকুটে লিখে নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছিলেন। সাধারণ কথাও লিখে বলতেন। আর্যবাবুর লেখা একটা চিরকুট দেখেছিলাম, যেখানে লেখা ছিল, আজ আমি লাঞ্চ করব না। মাস 2 এরকমই চলে। আর্যবাবু হঠাৎ করে আমাকে নির্দেশ দিয়েছিলেন, ওর কোনো মালপত্র এলে যেন বাবার কাছে না যায়। ওদের কাজের ভাগ ছিল স্যার। সংসারে কি লাগবে না লাগবে সে ফর্দ আমাদের অরিন্দমবাবুই দিতেন, আর আর্যবাবু ধরাতেন চিরকুট। স্যার, বাবা আর ছেলে খাবারের অর্ডারও আলাদাই দিতেন। আমার মনে হয় বাবা তার ভাইয়ের পরিবারে যাতায়াত শুরু করাতেই ছেলে খুব রেগে গেছিল স্যার। এ নিয়ে অরিন্দমবাবুর সঙ্গে আর্যর কথা কাটাকাটিও আমার বেশ কয়েকবার কানে এসেছে। তারপর থেকেই ভাইয়ের বাড়ি যাওয়া ছেড়ে দেন বড় সাহেব। আর শুধু তাই নয়, ঝগড়া হলে 3-4 দিন অরিন্দমবাবু বাড়ি থেকে বেরোতেনই না। স্যার, একবার টানা 3 দিন অরিন্দমবাবুর কোনো সাড়া শব্দ না পেয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন ওর ভাই তরুণবাবুকে খবর দিই। ওকে বলি, আপনারা একটু দেখুন স্যার, উনি তো আপনাদের দাদা, তিনি কোনো সাড়াই দিচ্ছেন না, ফোনটাও আনরিচেবল। কিন্তু তরুণবাবু কোনো সাহায্য করেননি স্যার। শেষ পর্যন্ত আমি বড় সাহেবের অফিসে যোগাযোগ করি। সেখান থেকে লোক এসে অনেক ডাকাডাকি করলে সাড়া পাওয়া যায়। পুলিশ কর্তারা জিজ্ঞেস করে, এমনিতে কেমন ছিলেন ওরা? তুমি তো বহুদিন ছিলে, সবই জানো। রঞ্জন বলে, স্যার, দে পরিবার এমনিতে খুব শৌখিন ছিল। সবে যখন চাকরিতে যোগ দিয়েছি সে সময় কয়েকবার দেবলীনা দিকেও আমি দেখেছি। 2টো কুকুর ছিল স্যার, খুব ভালোবাসতেন, নরম স্বভাবের মানুষ ছিলেন। তবে বাবা বা দাদার মতো তিনিও খুব একটা মেলামেশা করতেন না। সপ্তাহে 2-3 দিন অবশ্য ওই বড় সাহেবের পুরনো গাড়িটা নিয়ে টলি ক্লাবে বেড়াতে যেত। মাঝে মধ্যেই টলি ক্লাব থেকে দুপুরের খাবার আসতো বাবার আর ছেলের জন্য। বড় সাহেব প্রায় ওই পিৎজা, সিঙ্গারা, কাজু, চকলেট এইসব আনতেন। আর যখনই আনাতেন 3 জনের মতো করেই আনাতেন স্যার।
আমাকেও 6টা করেই সিঙ্গারা আনতে বলতেন। 2-3 দিন অন্তর অন্তরই আর্যবাবুর নামে অনলাইনে নানা কুরিয়ার আসতো। বেশিরভাগই ছিল বই, তবে ল্যাপটপ, মিউজিক সিস্টেম এসবও আসতে দেখেছি ঘন ঘন। একবার একটা ল্যাপটপও এসেছিল স্যার, তবে ডেলিভারি বয়দের নিচ থেকেই বিদায় করে দেওয়া হতো। বড় সাহেব বা আর্যবাবু ওই আগে থেকেই আমাদের টাকা পয়সা দিয়ে রাখতেন আর কি। এসব তো বুঝলাম, কিন্তু এদের মধ্যে কোনো অ্যাবনর্মালিজম দেখতে পেয়েছো? মানে ধরো পাগলামির কোনো লক্ষণ? স্যার, ওদের তেমন কোনো অসুস্থতা ছিল বলে তো আমি জানি না। কখনো কারো বড় অসুখ হয়েছে বলেও শুনিনি। স্যার, আমি আসলে এবছর 1 বৈশাখ থেকে না ওদের বাড়িতে কাজে যাচ্ছিলাম না, কিন্তু এখন যারা কাজ করছেন ওই তাদের কাছ থেকে জানতে পেরেছি গত 1 সপ্তাহ ধরে নাকি আর্যবাবু কেমন একটা করছিলেন। উনি নাকি এঁটো কাটাও খেতে চাইছিলেন, এমনকি একদিন টানা 15-20 মিনিট ধরে তারস্বরে চিৎকারও করেছেন। তবে এমন আচরণ আমিও আগে দেখেছি স্যার। এই আমাকে দিয়ে গত বছর শীতে রাতের বেলা অদ্ভুত সব জিনিস আনতে বলতেন স্যার, আর তখনও এরম করতেন। প্রায় দিনই 25টা করে গোলাপ আর 50টা করে রসগোল্লা আনাতেন। পরদিন সকালে সেগুলো একেবারে ওই সেই একই রকম অবস্থায় আমাদের হাতে দিয়ে ফেলে দিতে বলতেন। এভাবেই চলেছিল টানা 1.5 মাস স্যার। কি করতেন, কি ভাবতেন, সত্যি কিছুই জানি না স্যার। টানা বেশ কিছুক্ষণ বলে যাওয়ার পরে থামল রঞ্জন। হয়তো মনে মনে ভাবল অনেক বেশি কিছু বলে ফেলেছে। 2জন নিরাপত্তা রক্ষীকেই জানিয়ে দেওয়া হলো দরকার পড়লে ফের কথা বলা হবে, সুতরাং তারা যেন থানায় না জানিয়ে বাইরে কোথাও না চলে যান। ডিসি এবার জানতে চাইলেন আর্যবাবুর দাদা তরুণবাবুর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা। তদন্তকারী অফিসার ঘাড় নেড়ে জানালেন, হ্যাঁ। কি বললেন তিনি? খড়খড়ে গলায় প্রশ্ন ছুড়ে দেন আইপিএস কর্তা। ব্যোমকেশ, ফেলুদা কিংবা আগাথা ক্রিস্টি, যে কোনো গোয়েন্দা গল্পের প্লটের সঙ্গেই যেন মিলে যায় এই ঘটনা। সবকিছু সামনে ঘটলেও তাও সবই যেন কেমন কাল্পনিক। পুলিশ কর্তাদের মনে 2টো জায়গায় দ্বন্দ্ব ছিল। এক, অরিন্দমবাবুর মৃত্যুর পেছনে কি লুকিয়ে রয়েছে, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, নাকি 23 কাঠার সম্পত্তির ভাগ নিয়েই ছিল কোনো টানাপোড়েন। এই রহস্য উদ্ঘাটন করতে অরিন্দমবাবুর ভাই তরুণ দে এবং তার ছেলে অনির্বাণকে ডেকে পাঠায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। শুরু হয় জেরা। তরুণবাবুর দাবি প্রায় 10 বছর 2 পরিবারের মধ্যে কোনো যোগাযোগই নাকি ছিল না, তাই দাদার পরিবার সম্পর্কে বেশি কিছু জানেন না তরুণবাবু বা তার পরিবার। দুধে তদন্তকারীরা ভালোই হোমওয়ার্ক করে রেখেছে। ফ্ল্যাট থেকে উদ্ধার করা নথিপত্রের কিছু নমুনা সামনে টেবিলে সাজিয়ে রাখল তারা। এসি ঘরেই ঘামতে শুরু করলো বাবা আর ছেলে। তারপরেই মুখ খুলল তারা। তরুণবাবুই স্বীকার করে যে তার দাদার সঙ্গে তার যোগাযোগ ছিল। সে বলে, হ্যাঁ স্যার, 23 কাঠা সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত আমার সঙ্গে দাদার কথা হয়েছে, কিন্তু সম্পত্তির আইনি বিভাজনের আগেই দাদা চলে গেলেন।